সকালবেলা রান্নাঘরে ঢুকেই রান্না করতে গিয়ে সর্ষের তেল নেই, আবার ওই জন্য প্যাকেট কেটে আবার সর্ষের তেলটাকে ঢেলে নিলাম দুটো জায়গায়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার বুধবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে যে কাজগুলো ছিল মোটামুটি সেই কাজগুলো কমপ্লিট করে রান্নাঘরে এসে এখন রান্নাটা চাপিয়ে দেবো। রান্না করতে এসেই তো দেখলাম তেল শেষ হয়ে গেছে, আর ফ্রিজে ছিল এক পিস মাছ। আজকে মাছ ছিল না, সেই জন্য কি করব, ভাবলাম এক পিস মাছটা বরঞ্চ ঝাল করে দিই। আর আজকে একটুখানি ডিম ভাপা করবো জানো। আর তার সাথে করলা দুটো ছিল, দুটো দেখলাম শুকনো হয়ে গেছে, তার সঙ্গে দুটো বেগুনও দেখছি শুকনো হয়ে গেছে। বলি না, অল্প একটু বড়ি আছে, করলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে বরঞ্চ তরকারি করি, ডিমের ভাপা করি। আর এক পিস মাছ আছে তো ওটা ঝাল করেই তনু আর আমি আধখানা করে খাবো, এই ভেবে রান্নাটা করলাম। কারণ ফ্রিজে যে মানে একটা বাজারও নেই, যে কি বলবো, আজকে বাজার আনতে যাবো বেলার দিকে। তো যাই হোক, করলা তরকারিটা ভালো লাগছিলো যতটা, ততটাই ভালো লাগছিলো ডিম ভাপাটা। তনুর এত ভালো লেগেছে, ও করলা তরকারি অল্প একটুখানি খেয়ে ডিম ভাপা দিয়ে পুরো ভাতটা খেয়ে গেছে। সত্যি খুব সুন্দর হয়েছিল জানো তো, ভাবিনি এতটা ভালো হবে। আর আজকে না রান্না বান্না করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছিলো জানো তো, যার জন্য সবটা মানে শেয়ার করতে পারছিলাম না। মোটামুটি মুখেই বলি, একটু সর্ষে, একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে আর একটু পোস্তকে ভালো করে গুঁড়িয়ে নিলাম। নিয়ে আর এইটার মধ্যে মানে তড়কা লাগানোর যে প্যানটা রয়েছে আর কি, এটার মধ্যে একটু পেঁয়াজ আর একটুখানি রসুনকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি জানো। নিয়ে আর এই যে পেস্টটা তৈরি করেছি, পেস্টটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এর মধ্যে না একটু টক দইও দিয়েছি জানো তো। এত তাড়াতাড়ি করেছি মানে আমি ক্যামেরা অন করতে পারিনি। টক দই দিয়েছি, একটুখানি নারকেলও দিয়েছি। আর ওই ভাজা পেঁয়াজটা রসুনটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য। দিয়ে একটু সর্ষের তেল দিলাম, স্বাদ মতো একটু নুন দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য। দিয়ে আর এই ভাপাতে বসিয়ে দিয়েছিলাম। এ দেখো আমার ডিম ভাপা রেডি হয়ে গেছে। ডিম ভাপাটা এত সুন্দর হয়েছিল কি বলবো। তনু বলছে ডিম ভাপা নেই, রাতেবেলা জিজ্ঞাসা করছিল। আনছি না রে, ফুরিয়ে গেছে তো। বলছে আর একদিন করবে? আনছি হ্যাঁ করবো। আর এই দেখো করলা আলু বড়ি দিয়ে তরকারি হয়েছে, আর এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়েছে। তনু বেরিয়ে গেল আর আমি একটু রেডি হয়ে নিলাম। এই ঘরে বিছানাটা গুছালাম, এই ঘরে বিছানাটা গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। নিয়ে একটু যাচ্ছি বাজারে। একদম ফ্রিজে কিচ্ছু বাজার নেই, টমেটো থেকে আরম্ভ করে কিছু নেই, খালি পেঁয়াজ পড়েছে, পেঁয়াজটা নেবো না। ওই অল্প একটু আলু নিয়ে আসবো, আলু নেই সেরকম, অল্প আলু নিয়ে আসবো, এই 1.5 কিলোর মতো আলু নিয়ে নেবো। আর বাকি দেখে দেখে একটুখানি বাজার করে নিয়ে চলে আসি, নাহলে সকালবেলা রান্না করতে খুব অসুবিধা। আজকে তো মাথা থেকে বার করে রান্না করলাম সকালবেলা। ওই ভাপা হলো এ হলো, মাথায় কী করবো, কী করলে ভালো লাগবে খেতে। তো যাই হোক, ভাপাটা খেতে নাকি খুব ভালো হয়েছে। তনু বলছে ভাপাটাই খেয়েছে, মাছটা খাইনি, মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। অনেকটা করলার তরকারি আছে, করলার তরকারিটা খেয়েছে, অল্প করে খেয়েছে, ভাপাটারও এত ভালো লেগেছে। যাই হোক, আজকে ওকে চাউমিন করে দিলাম, চাউমিন নিয়ে গেল। আসি, এসে আবার বাকি কাজগুলো করবো। এখন চট করে চলে যাই, এই সামনে থেকে এখনও রোদ্দুরটা বেশি ওঠেনি। ঘুরে এসে তারপর টিফিন খাবো, কারণ টিফিনও খাওয়া হয়নি। কালকের একটুখানি আলুর তরকারি রয়েছে এখানে, ওটাতেই বার করে রেখে দিয়েছি। ওটা একটুখানি মুড়ি দিয়ে একটু চানাচুর মিশিয়ে খেয়ে নেবো ভাবছি। আগে ঘুরে আসি, তারপরে এসে বাজার কি করলাম দেখাবো। আর তারপর টুকটাক করে কাজগুলো করবো। এখনো সব কাজ বাকি আছে, কিচ্ছু কাজ হয়নি। বাজার করে নিয়ে চলে এলাম। বাবা হাঁপিয়ে গেছি। কালকে আলুর পুরটা দিয়ে তরকারি মতো করে নিয়েছিলাম। ওই আলুর তরকারিটা একটু চানাচুর নিই, দুটো মুড়ি নিয়ে নিই, 10:30 বাজে। এই হলো আমার আজকে টিফিন। এই দেখো বাজারের মধ্যে ডাঁটা নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে এসেছি, ক্যাপসিকাম, গাজর, অল্প একটু করলা, একটা ফুলকপি, একটা বাঁধাকপি, 2 কিলো আলু, আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকের বাজার জানো তো। ডাঁটাগুলো তো একদম ভালো নয়, মানে ও চচ্চড়ি হয়ে গেছে। হ্যাঁ, টমেটো নিয়ে এসেছি জানো, টমেটো একদম ছিল না, আদা ছিল না, বেগুন ছিল না, ঝুলি থেকে একটা একটা বেরোচ্ছে, শশা ছিল না, শশা নিয়ে এসেছি। সবই একটু একটু করে নিয়ে এসেছি, প্রায় 250 টাকার মতো বাজার করে নিয়ে এলাম। একদম ফ্রিজে বাজার ছিল না তো এই বাজারটা নিয়ে আসলাম। মোটামুটি এখন 1 সপ্তাহ মতো চলে যাবে। একটু বুঝে একটু হিসাব করেই চালাই জানো তো, বুঝতেই তো পারছো। হিসাব করে না চললে সংসার চালানো আজকের দিনে খুবই মুশকিল হয়ে যাবে জানো তো। একা একা না সংসার চালানোটা খুবই টাফ জানো তো। ওই জন্য একটু বুঝে শুনে চালাই, যাতে সারা মাসটা একটুখানি ভালোভাবে মানে চলে যায়। আর এই দেখো টিকির মধ্যে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর আলুগুলো ঝুড়িতে রাখবো জানো তো, আলুগুলো বাইরে থাকে, আলুগুলো আমি ফ্রিজেতে রাখি না। আর এখানে দিয়ে আর এবারে কাজগুলো একটু একটু করে নেবো। বাকি একটু কাজ আছে, সেই কাজগুলো সেরে নিলেই হয়ে যাবে মোটামুটি।
যখন ইনকাম করতাম তখন হাত খুলে খরচা করতাম, তখন অতটা টেনশান ছিল না। এখন ইনকাম করি না, এখন হাত খুলে খরচা করলে আর হবে না, হাতটাকে মুঠো করে রেখে খরচা করতে হবে। বেশি হাত খোলা হয়ে গেলে নিজেরই সমস্যা হয়ে যাবে, সেই জন্য হাতটা বেশি খুলি না, এখন একটু হাতটা মুঠো করে রেখে দিই, জানো তো। তো যাই হোক, এখন ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। অনেকটা ছোটোবেলায় সংসারে ঢুকেছি তো, এক সংসার চালানোটা আমি মোটামুটি শিখে গেছি, জানো তো। আগাগোড়াই আমি সংসার চালাতাম, মানে যাওয়া থেকে। ওখানেও তো পয়সা কম ছিল না, বাঙালি বাড়ির চাকরি ছিল, বেশি ইনকামও ছিল না। ওই শাক পাতা তুলে, ঝিল থেকে ঝিনুক তুলে খেয়েছি। সেখানে দাঁড়িয়ে থেকে আজকে একটু ভালো আছি। শাক পাতা তুলতে যেতে হয় না, আর ঝিনুকও তুলতে যেতে হয় না। বাজার করে নিয়ে এসে একটু মাছ ভাত খেতে পারি মাঝে মধ্যে, একটু ডিম ভাতও খাই, একটু সবজি ভাতও খাই, একটু নিরামিষ ভাতও খাই, সবটা মিলিয়ে চলে যায়, জানো তো। আগের দিনের ব্লগে অপর্ণা কুণ্ডু বলছিলে যে তোমার দাদা কিংবা ভাই নেই তো। না গো, আমরা 2 বোন, জানো তো। আর আমার বিয়ে হয়ে গেছে আজকে অনেক বছর হয়ে গেছে, হ্যাঁ, এক যুগ পার হয়ে গেছে, কি বলবো আর। আর সানান সাহু বলছিলে যে আমার রান্নাঘরে যে টাইলসগুলো রয়েছে ওগুলো কি রিয়েল? হ্যাঁ, স্টিকার না, রিয়েল টাইলস। আর সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো গো, তোমাকে অনেক ভালোবাসা রইলো। কাঁচা কুচি করে একেবারে চলে এলাম স্নান টান করে। এইখানে এই আগের দিনে যেগুলো কেচেছিলাম চাদর ফাদরগুলো, ওগুলো সব শুকনো হয়ে গেছে, জানো তো। এবার স্ট্যান্ডটা খালি করে এবারে বাকি যেগুলো রয়েছে জামা কাপড় কাচলাম, এখন ওগুলোকে এখানে শুকনো করতে দিয়ে দেবো। আজকে রোদ্দুরটা বেশ কড়া আছে, জানো। আজকে মানে ছাদে যেতে হয়নি, এই 2-1টা জামা কাপড় নিয়ে ছাদে যাই না। অনেকগুলো জামা কাপড় হলে, চাদর ফাদর থাকলে ছাদে যাই। কি বলতো, এখানে গাছগুলো থাকে তো, এগুলো ঝাপটা পায়, জানো তো, মানে জামা কাপড়ে, তো ওই জন্য একটু ছাদে যাওয়ার চেষ্টা করি। কিন্তু এখন খুব রোদ্দুর তো, ওই জন্য আর ছাদে যেতে হয় না, এখানেই মেলে দিলে মোটামুটি শুকনো হয়ে যায়। এবার একটু টুক করে খেতে বসে যাই। এখন ঘড়ির কাঁটা তোমার 2টো বেজে গেছে। আর এই দেখো না, ভাত, ডিম ভাপা আর করলা আলুর তরকারি। মাছের ঝালটা করেছিলাম, তনু খায়নি, আমিও আর খাইনি, ওটাকে ফ্রিজে পুরে রেখে দিয়েছি, জানো তো। কারণ ডিম ভাপা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, করলা তরকারিটা না হলেও চলতো। যাই হোক, করেছি যখন খেতে হবে, কারণ কি ফ্রিজে রেখে দিলে না এটা রাখাই থাকবে, জানো, তার খাওয়া হবে না, লাস্টে নষ্ট হবে। ওই জন্য আমি করলা তরকারিটা পুরোটা খেয়েছি, ডিম ভাপাটাও খেয়েছি। ঋতুরাজ কমেন্ট করে বলেছো তুমি কি করবে সংসার চালাও, তুমি কি জব করো? জব করতাম ভাই, ছেড়ে দিয়েছি এখন। তোমাকে একটু আগের দিনের ব্লগটাকে একটু কষ্ট করে দেখতে হবে, কারণ আমি সেখানে বলেছি আমি কীভাবে সংসার চালাই। আর চলো, এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন টেবিল ফেবিল মুছে, বাসন বাসন মেজে আমি একটু রেস্ট নিয়েছি, জানো তো। আজকে আমাকে যে দুপুরবেলা কি ঘুমিয়ে ধরেছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। 6টা পর্যন্ত ঘুমিয়েছি। আর এই সন্ধ্যে দেওয়া হলো, ভাবছিলাম একটু চা করবো, তারপরে ধরুন ধুর ভাল লাগে না চা করে, এখন আবার চারটি বাসন টাসন পড়বে। ওই জন্য ভালো একটু ব্ল্যাক কফি করে নিই, বরঞ্চ 2টো বিস্কুট দিয়ে ব্ল্যাক কফি খেয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। বিস্কুটটা ফুরিয়ে গেছে, তনুকে বলেছি আসার সময় বিস্কুট নিয়ে আসবি, তো বিস্কুট নেই, সুগার ফ্রি বিস্কুটটা ফুরিয়ে গেছে। আমার না এই বেকারির বিস্কুটগুলো হলে চা খেতে বলো লোভ হয়, কিন্তু এমনি ওই সুগার ফ্রি বিস্কুট থাকলে আমার চা খেতে খুব একটা লোভ হয় না। আর এই এখন বেবিকর্নগুলোকে কাটছি। বেবিকর্নটা যে রান্না করেছি চিলি চিকেনের মতো করে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, জানো তো। এগুলোকে কেটে নিয়ে জলেতে একটু দিয়ে আর একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সেদ্ধ করলাম 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করেছি। একটা কর্ন কী বলো তো একটুখানি মোটা মতো, তো ওটা একটু সেদ্ধ হতে প্রবলেম হয়েছে। বাকিগুলো সব কচি কচি বেশ ভালো খেতে হয়েছিল, কিন্তু ওই মোটা কর্নটা খুব একটা ভালো লাগছিলো না খেতে, যেমন এটা দাঁতে পড়ছে। আর এই আদা রসুনটাকে থেতো করে নিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছিল না, একটুখানি ময়দা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটা গোটা ডিমকে ফাটিয়ে দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়েছি, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, গরম তেলেতে ভেজে নিয়েছি। নিয়ে ওই ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে যেমন চিলি চিকেন বানায় ওই রকমই বানিয়েছিলাম। স্বাদটা চিলি চিকেনের মতোই হয়েছে, কারণ গ্রেভিটা আর ডিম দিয়ে হয়েছিল, তো ওই জন্য খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। কিন্তু এই ফার্স্ট টাইম করলাম তো, মানে অতটা এক্সপার্ট নই এইটার জন্য, জানো তো। এই যে বললাম না মোটা যে কর্নটা, ওটা আমার ভালো লাগে না খেতে, ওটা তনুও খায়নি, ওটা পড়ে আছে, ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি। ওটা ভাবছি কালকে কিছুতে একটা দিয়ে দেবো, জানো তো। ওটাকে ছোটো ছোটো করে কেটে ওটাকে একটু ভালো করে ফ্রাই করে কিছু দিয়ে একটা খেয়ে নিতে হবে। বেবিকর্নটা আজকে বানালাম, সত্যি কথা বলতে তেমন যে খুব একটা আহামরি ভালো লেগেছে খেতে সেরকম নয়। যেমন
চিলি চিকেন হয় খেতে ঠিক সেরকমই লাগছিল। চিলি চিকেনটা একটু স্বাদটা অন্যরকম হয়, মাংস স্বাদ থাকে তো। বেবিকর্নটা যেগুলো কচি কচি সেগুলো সেরকমই লাগছিল, যেটা একটু বড় মতো ছিল ওটা অতটা ভালো লাগেনি। আমাদের জীবনটাও ঠিক এই রকম, একটা একা মেয়ের জন্য সব কিছুটা সামলানো এত সহজ নয়। কখনো রান্না ভালো হয়, কখনো হয় না, কখনো দিনটা ভালো কাটে, আবার কখনো সমস্যা সামনে আসে। তবু কী বলো তো, থামলে চলবে না, যা আছে যেমন আছে যেভাবে আছে এগিয়ে যেতে হবে। এইভাবেই ধীরে ধীরে জীবনটা চলতে থাকে, জানো তো। জলটা ভরে ভালো, আর আমার এখানে রান্না রেডি হয়ে গেছে। এ দেখো, এর মধ্যে আবার সাদা তিল দিতে বলেছে তনু, সাদা তিল ছড়িয়ে দিয়েছে গার্নিশিং এর জন্য। ঠিক আছে। পকোড়াটা কেমন লাগছিল? খেতে ভালো লাগছিল না? তনুর মুখটা দেখেছো কেমন মনে হলো? ওর খুব ভালো লেগেছে? ওরও খুব ভালো লাগে না, এই মোটাগুলো ওরও ভালো লাগে না। ও বলছে কচিগুলো ভালো লাগছিলো, মোটাগুলো ভালো লাগে না, তুমি ঠিক রান্নাটা করতে পারো না। আমি বলছি ঠিক আছে, তুই এবারে যেদিনকে হবে সেদিনকে করবি, আরও 4টে পড়ে আছে। বলছে না সেটা নয়, এরকমই হবে, আর একটু ঠিক আলাদা আলাদা মতো হবে। আমি বলছি হ্যাঁ রে, যেরকম আলাদা হওয়া সেরকম একদিন তুই করবি, আমি খাবো। আর এই খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো। এক রাস বাসন পড়েছে, দেখো না কত বাসন, একটার পর একটা বাসনগুলোকে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, আমার জীবনে না এত টেনশান, মানে বলতে পারবো না তোমাদেরকে। মানে আমি কোনটা ছেড়ে কোন টেনশানটা করব সেটাই আমি বুঝতে পারি না। মানে ভাবি যে এটা করব না ওটা করব, তারপরে ভাবি যে দূর টেনশান করে তো কিছু লাভ নেই, বরঞ্চ আরও বেড়ে যাবে টেনশানটা। তবে থাক, যেখানে যে আছে আমি আমার বরঞ্চ নিজের মতো কাজ করতে থাকি। কী বলো তো, আমি যখন দেখি যে আমি সলভ করতে পারবো, সেটা নিয়ে আমি হয়তো একটু ভাবি। যেটা দেখি আমি সলভ করতে পারবো না এখন, আমি সেটা নিয়ে ভাবা বন্ধ করে দিই। কী হবে শুধু শুধু ভেবে, খালি নিজের শরীরের মধ্যে সমস্যা বাড়ানো। আর এই রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, গ্যাস পরিষ্কার হয়ে গেল, রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। কালকে সকালবেলা উঠেই আবার রান্নাঘরে ঢুকতে হবে রান্নার জন্য। এখন ঘড়ির কাঁটাই 12টা বেজে গেছে, জানো তো। কী করবো, দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি তো, ঘুম আসছে না। তবে একটা একটা করে কাজ করতে থাকি, খানিকটা ভিডিও এডিট করলাম, খানিকটা রান্নাঘরের কাজ সারলাম, এইগুলো করছিলাম। ভাবছিলাম একবার ব্যালকনিতে গিয়ে গাছে জল দিই, বললাম না থাক, আজকে এইখানেই রেখে দিই। এইভাবেই একটা একটা দিন শেষ হয়ে যায়। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আবার কালকে একটা নতুন দিন, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই রাখি। গুড নাইট।